সাভারের ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন, সিটি ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী। ফার্মগেটে মেট্রোতে বেয়ারিং প্যাড প্রতিস্থাপন ও যাচাই চলমান, ব্যয় কমাতে গিয়ে MRT 1 ও 5 প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জায়গার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ার শাহজালাল বিমানবন্দরের উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ, খালাসে বাড়তি সময়ের জন্য ব্যবসায়ীদের ভোগান্তি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 করার প্রতিশ্রুতি, নিউ ইয়র্কে গণসংবর্ধনায় দলের আমির। মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখা হবে। এবং কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন। ঢাকার অদূরে সাভারের ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। আহত হয়েছে শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তার ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ে 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ধরনের ঘটনা আসলে ভবিষ্যতে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যে মেলবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যে ঘটনাটি ঘটেছে কিন্তু এখনো বর্তমান রয়েছে। টেবিল ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন এই যে ল্যাপটপ আমরা দেখাচ্ছি, এই যে এটি একটি কম্পিউটারের পিসি। ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী, শতাধিক শিক্ষার্থী এখনো সিটি ইউনিভার্সিটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। যে আহত শিক্ষার্থীরা কিন্তু এখানে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পর সকালের পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টেলিফোনে যুক্ত আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন ক্যাম্পাসের চিত্র, আর আহতদের সবার কি অবস্থা? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? আসলে আমি এই মুহূর্তে রয়েছি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে আসলে গতকাল থুতু ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি বড় ধরনের সংঘর্ষের রূপ নিয়েছে। গতকাল মধ্যরাত থেকে শুরু করে ভোর 4টা অবধি কিন্তু সিটি ইউনিভার্সিটিতে মোটামুটি তাণ্ডব লীলা চালানো হয়েছে। বাইরে যেসব দৃশ্যপাট দেখা যাচ্ছে এবং একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন সহ প্রায় প্রতিটি জায়গায় কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি এবং ভাঙচুরের চিহ্ন কিন্তু পুরা ক্যাম্পাস আসলে ছিন্ন ভিন্ন করা হয়েছে। অফিসে ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আশপাশের যে সড়ক এবং আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। এবং কিছুক্ষণ আগে আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধি দল কিন্তু সিটি ইউনিভার্সিটির যে ভাঙচুর তাণ্ডব লীলা সেটি কিন্তু পরিদর্শনে এসেছিলেন। তারা কিন্তু সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সাথে নিয়েই মূলত এখানকার যে মোটরসাইকেল ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ, হায়েস্ট গাড়ি ভাঙচুর, টোটাল 11টি গাড়ি কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের আওতায় এসেছে। আমরা দেখেছি 3টি বাস এবং একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়েছে, আরো 3টি বাস ভাঙচুর করা হয়েছে, 2টি হাইস ভাঙচুর করা হয়েছে, 2টি মোটরসাইকেল সহ 11টি যানবাহন কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং হার্ড ডিস্ক গুলো কিন্তু যে প্রশাসনিক ভবনের
কম্পিউটার ছিল সেখান থেকে কিন্তু হার্ড ডিস্ক গুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং টাকার ভল্ট ভেঙে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, এমন অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্নভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর আহত আসলে তেমন কোনো শিক্ষার্থী হয়নি এমন খবরই বলছি, কারো হাত কেটেছে, পা কেটেছে, কিন্তু সেই ধরনের আসলে খুব বেশি বড়সড় আঘাতের খবর এখনো কিন্তু আমরা পাইনি। তবে গোটা ক্যাম্পাস এলাকায় থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একজন গণমাধ্যম কর্মীর উপরও কিন্তু হামলা করেছে এবং আমরা দেখেছি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের যে প্রতিনিধি রয়েছে তার উপরেও কিন্তু হামলা করা হয়েছে। তাদের অভিযোগ, তারা ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরও হামলা করা হয়েছে এবং যেটিকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলছেন এখানে যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছেন তারা কিন্তু এটির প্রতিবাদ জানিয়েছেন। তো মোটামুটি এলাকা ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেমনটি বলছিলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এখানকার তাণ্ডব। সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে রাতভর চলেছে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রো রেলের 433 নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও মেরামতের কাজ। তবে কখন পুরোপুরি শেষ হবে মেরামত তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায় রাত 12টার দিকে ডিএমটিসিএল এর কারিগরি টিম 3টি মেইন লিফট গাড়ি নিয়ে পিলারটির মেরামত কাজ করছে। এছাড়া একটি মেইন লিফট নিয়ে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত পিলারের বিয়ারিংগুলো যাচাই করে। কর্তৃপক্ষ থেকে জানানো হয় মেরামত কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে কারওয়ান বাজার চলতে পারে মেট্রো রেল। রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেটে 433 নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হয়। আহত হয় আরও 2 জন। প্রকল্পে ব্যয় কমানো, কাজের মান বৃদ্ধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বাড়াতে গিয়ে থমকে আছে এমআরটি লাইন 1 ও 5-এর কাজ। কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছে জাইকা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, জাইকার চিঠি ভবিষ্যতে অর্থ ছাড়ে কোনো প্রভাব পড়বে না। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের প্রশ্ন, সময় নিলেও বর্তমান প্রকল্পের নির্মাণ ত্রুটি ভবিষ্যৎ প্রকল্পগুলোতে দূর হবে তো? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। মৃত্যু নাকি বলে কয়ে আসে না। প্রতিদিনের মতো শরীয়তপুরের আবুল কালামও বের হয়েছিলেন জীবিকার প্রয়োজনে। হয়তো মন মগজে একটাই ভাবনা ছিল 3 আর 4 বছরের বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কে জানতো এমন মৃত্যু থমকে দিল সব ভাবনাকে। আর এই শহরে তো মানব মূল্য কখনো আফসোসে আবার কখনো টাকার অঙ্কেই আটকে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু থমকে দিয়েছে এক পরিবারের জীবনের গতি। কেন, কিভাবে, কে দায়ী, হয়তো জানা যাবে, হয়তো বা না। আবার উল্টোপিঠে এই মেট্রো গতি ফিরিয়েছে ঢাকার জনজীবনকে। ঝিমিয়ে পড়া কর্মঘণ্টাকে গতি ফেরাতে ঢাকার ভেতরে এমন আরও 5টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে। এর মধ্যে এমআরটি লাইন 1 আর 5-এর কাজ শুরু হলেও থমকে গেছে গতি। সম্প্রতি সেই গতি ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএলকে চিঠি দিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাইকা। 2030 সালে প্রকল্প দুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন দেখা দিয়েছে ডিপিপি সংশোধনের। তখন মেয়াদ বাড়বে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, জাইকার অর্থ ব্যবহারে এমন স্থবিরতা চলমান থাকলে ঋণের অর্থ ছাড়ে কি বাধা আসতে পারে? যেহেতু আগের অভিযোগগুলো জাপানি অর্থায়ন থাকা সত্ত্বেও হয়েছে, তাদের তদারকি থাকা সত্ত্বেও হয়েছে, সেক্ষেত্রে শুধু তারা যদি বলে যে সব কিছু ঠিক আছে, সেটার উপর তো নির্ভর করা সরকারের পক্ষে উচিত হবে না। আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আছে, যে কোনো সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনায় চলে যায়, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। ক্রেডিটারের কাছ থেকে তাগিদটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাগিদ আসা মানে এই না যে তারা না বুঝতেছেন না সিচুয়েশনটা, তাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। তবে কস্ট অপটিমাইজেশনের যে উদ্দেশ্যে বাড়তি সময় ব্যয় হচ্ছে তা কি সত্যি কাজে আসবে? সব মিলিয়ে প্রায়
1 লাখ টাকার দুটি প্রকল্পের ব্যয় ছুঁই করছে 2 লাখের ঘরকে। যেখানে বর্তমান মেট্রো রেলের নকশা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে প্রায় দ্বিগুণ ব্যয়ের এই প্রকল্পে মান ঠিক থাকবে তো? ফলাফলটা যদি প্রকল্পের উপকারে আসে তাইলে বার্তাটা পজিটিভই হবে, যে পরিবর্তন ঘটেছে এবং তার ফলে একটা কিছু সময় বেশি লাগলেও পরের দিকে এটা প্রকল্পের গুণগত মানটাও বাড়িয়েছে, এফিসিয়েন্সিটাও বাড়িয়েছে। আর যদি এটা ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে হয় তাহলে তো এই যে লাউ সেই কদুতে পরিণত হলে বরং ওই ক্ষতিটা আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিএমটিসিএল এর এমডি বলছেন, কম খরচে যেন দেশের মানুষ মেট্রো ব্যবহার করতে পারে তার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, আমরা দেশের নাগরিকরা কত কম পয়সায় মেট্রো দিতে পারলে এটা তো আমাদের কাজ, আমরা ওইটাই করতেছি। যাইকে চিঠি দিচ্ছে ভেরি গুড, এটা ভালো কাজ করছে, আর আমরা চিঠির রেসপন্স করব, প্রয়োজনে নেগোশিয়েট করব। নেগোশিয়েশনের পথ তো ওপেনই, আমরা তো নেগোশিয়েট করতে হবে। এটা সময়ের ব্যাপারে বলেন, তারপরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বলেন। আর খরচ কাটছাটের টেবিলে আটকে থাকা মেট্রোর গতি ফেরানোর আগে প্রয়োজন প্যাকেজগুলোর দরপত্রে ভিন্ন ভিন্ন দেশের ঠিকাদারদের অংশগ্রহণ। আমরা চাই যে সবার ইনক্লুসিভিটি, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। ওইটাই আমি বারবার বলতেছি যে উই নিড এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দ্যাট সো ক্যান এভরিবডি ক্যান পার্টিসিপেট। সবাই পার্টিসিপেট যখন করবে দাম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা তখন দাম কম্পেয়ার করার কোনো সুযোগ পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সময়ের সাথে অঙ্ক দাঁড়ায় লাখো কোটি টাকায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ে প্রকল্পের ব্যয়। তবে জীবনের মূল্য কমে যায় প্রকল্পে দুর্নীতি আর ভুলভাল পরিকল্পনায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ফার্মগেট স্টেশনে মেট্রো রেলের 433 নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কাজ চলছে। সে খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী তৌহিদুল তারেকের কাছে। তারেক, মেরামত কাজ আর কত সময় ধরে চলবে, কর্তৃপক্ষ কি বলছে? আর মেট্রো পথে টানা যাতায়াত বন্ধ থাকায় সড়ক পথের এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনার সবশেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে আমরা জানি যে এই গেল মেট্রো রেল স্টেশন যখন শুরু হয় মেট্রো রেলের যে ব্যবস্থাপনা, এরপর থেকেই কিন্তু আসলে মানুষের যাতায়াত ব্যবস্থায় একটা অভূতপূর্ণ পরিবর্তন আসে। সেখানে খুব দ্রুত সময় তারা তাদের কর্মস্থলে গন্তব্যে পৌঁছে যেতে পারতেন, কিন্তু হুট করেই এই ধরনের দুর্ঘটনার পর গতকাল থেকেই কিন্তু সড়ক পথে এর ব্যাপক প্রভাব দেখা গেছে। কারণ হচ্ছে মেট্রো রেল বন্ধ থাকার কারণে গাড়ি, রিক্সা, বাস থেকে শুরু করে অন্যান্য যে যানগুলো রয়েছে সেগুলোর উপর চাপ কিন্তু বেড়ে গেছে। যদিও আজকে সকাল সকাল মতিঝিল এলাকাতে এখনো তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি, কিন্তু অন্যান্য যে এলাকাগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, পল্টন থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করেছি যে বেশ যানজট তৈরি হয়েছে। শুধু আজকেই নয় গতকাল থেকেই কিন্তু এই আমরা দেখেছি যে সড়কে যানজটের তীব্রতা খুব বেশি পরিমাণ বেড়ে গেছে। এরপর যে প্রশ্নটি আপনার ছিল যে আসলে কাজ কতটুকু এবং কখন আসলে এই মেট্রো রেল সচল হবে, সে সম্পর্কে এখনো আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু আমাদের জানাতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফার্মগেটে যে স্থানে গতকাল দুর্ঘটনাটি ঘটে সেখানের কাজ এখনো চলমান রয়েছে এবং গতকাল থেকে কিন্তু মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত যতটুকু রুট রয়েছে মেট্রো রেলের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি তাদের তদারকি চলছে, তাদের ক্রেন দিয়ে পিলারগুলো চেক করা হচ্ছে, সে বিষয়টি আমরা লক্ষ্য করেছি। তবে সেই বিষয়টির অগ্রগতি হলেও মেট্রো রেলের আসলে বর্তমান মেরামতের কাজের অগ্রগতি কতটুকু এবং কতক্ষণ সময়ে আসলে মেট্রো রেল আবার সচল হবে ফার্মগেট পর্যন্ত সেটা আসলে বলা যাচ্ছে না। তবে ফার্মগেটের আগ পর্যন্ত মতিঝিল থেকে পর্যন্ত শাহবাগের আগ পর্যন্ত কারণ বাজার পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে এবং চলবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কাজ চলছে, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে মারা যাওয়া আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় সম্পন্ন হয়েছে। এখন চলছে দাফনের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে নড়িয়া কবরস্থান থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান।
মনির, আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে কিনা জানাবেন। এই কিছুক্ষণ আগে তার দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টায় তার গ্রামের বাড়িতে তার প্রথম দ্বিতীয় জানাজা শেষেই কিছুক্ষণ আগে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের যেই কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তার জানাজা শেষে এখন কিন্তু তার মুনাজাত হয়েছে এবং মুনাজাত শেষ হয়ে গেছে। এখন পুরোপুরি এই কার্যক্রম শেষ। আমরা লক্ষ্য করেছি যে গতকাল নারায়ণগঞ্জ থেকে তার প্রথম জানাজা শেষে রাত ১টার দিকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং এই গ্রামের বাড়িতে আসার পর সকাল থেকেই কিন্তু তার শুভানুধ্যায়ী গ্রামবাসী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা কিন্তু সেই তার মরদেহ দেখে এবং সেই তারপরে সকাল ৯টার দিকে কিন্তু তার জানাজা পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সেখানে আমরা লক্ষ্য করেছি যে মেট্রো রেলের কর্তৃপক্ষের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ তিনি ছিলেন এবং উপজেলার নির্বাহী অফিস থেকেও অনেক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং মেট্রো রেলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে মেট্রো রেল একটি সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আবুল কালাম আজাদের স্ত্রী একজন শিক্ষিত এবং তাকে যাতে এই মেট্রো রেলের যে কোনো একটি চাকরিতে দেওয়া যায় এমনটাই তারা চিন্তা করছেন। যেহেতু আবুল কালাম আজাদের দুটি শিশু রয়েছে, অবুঝ শিশু, এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এছাড়াও তাদেরকে সার্বিকভাবে আর্থিকভাবে বিভিন্নভাবেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষ কিন্তু এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অ্যানি, মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ায় নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না করায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের থেকে অনেক বেশি। এ নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টদের দাবি পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে। যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেট রিলিভ হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা পেপার সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি
কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো কুরিয়ার সহ মোট 4টি গেট দিয়ে, এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো। সিএনডিএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে। এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কিভাবে কভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে। বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 থেকে কমিয়ে 5 ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের আমির। নিউ ইয়র্ক থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া ওয়াল ম্যানরে স্থানীয় সময় রোববার রাতে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া হয় গণসংবর্ধনা। সেখানে বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে। পুরুষ বাইরে 8 ঘন্টা কাজ করলে নারীদের জন্য তা 5 ঘন্টাই ইনসাফ বলেও মন্তব্য করেন তিনি। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবেই। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে বিচার অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না। যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, শুধু রেমিটেন্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছে। আমরা এই মানুষগুলোর থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন তিনি। বলেন, প্রবাসীদের ভোট জামাতের বাক্সে চলে যাবে বলে যারা শঙ্কায় আছেন তারাও যেন প্রবাসীদের জন্য কাজ করেন। যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস? প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম,
উনাদের ভোটের অধিকারটা দাও, উনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। প্রবাসীদের ভোট নিবন্ধনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোট অন্যতম শক্তি হিসেবে কাজে দেবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 2 দশক পর রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হচ্ছে নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, 2 দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যের কোন কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে, বিস্তারিত জানাবেন। অ্যানি, জানেন যে প্রায় 20 বছর ধরে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অর্থ বাণিজ্যের সম্পর্কগুলো এক ধরনের নেই বললেই চলে। যতটুকু আছে তাতে বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতিতেই আছে, অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ পাকিস্তান থেকে আমদানি করে তার থেকে রপ্তানি কিন্তু খুবই কম, মাত্র 8 কোটি মার্কিন ডলার সেই দেশটিতে রপ্তানি করে। তো এই যে পরিস্থিতিতে সেখানে আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি যে পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সচিব এদের কিন্তু একটা দৌড়ঝাঁপ লক্ষ্য করছি, এবং এর উদ্দেশ্য যে 2 দেশের এই বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কে আরেকটা গতি আনা বা পুনরুজ্জীবিত করা, এটি আসলে বিভিন্ন পক্ষ কিন্তু বলছিল। এখানে আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় 20 বছর পর এই জেএসি অনুষ্ঠিত হচ্ছে। জেএসি হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন। এখানে আমরা দেখছি যে 2 দেশের মোটামুটি 29 জন প্রতিনিধি দল, এরা বেশিরভাগই হলো অর্থ এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তারা এখানে বসছেন এবং আজকে প্রায় 5 ঘন্টা ধরে এই আলোচনাটি চলবে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। এনি আপনাকে জানিয়ে রাখি যে এই 2 পক্ষের মধ্যে বাংলাদেশের যে প্রতিনিধি দল, 15 জনের যে প্রতিনিধি দল, সেটি নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং পাকিস্তান থেকে গতকালই এই বাংলাদেশে এসে পৌঁছেছেন পেট্রোলিয়াম মিনিস্টার অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি এই পাকিস্তান অংশের নেতৃত্ব দিচ্ছেন বা পাকিস্তানি প্রতিনিধি দলটির, এবং যেটি বলতে পারি যে এইখানে মোটামুটি আগামী যে 3 ঘন্টা অর্থাৎ 12:30 পর্যন্ত এই 2 দেশের যে বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন দিকে যে আলোচনা হতে পারে খোলাখুলি এই আলোচনাগুলো হবে। এরপর কিন্তু সমঝোতা স্মারক সই হবে। আমরা যেটি জানতে পেরেছি যে চা এবং পাট রপ্তানি একই সঙ্গে, পাকিস্তান থেকে তুলা আমদানি একই সঙ্গে, মুক্ত বাণিজ্যের বিভিন্ন সমঝোতা হতে পারে, এবং এটি দেখছি যে 2 দেশের যেমন নৌ মন্ত্রণালয়, বিমান এবং পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা এখানে আছি আনি বৈঠকের পরবর্তী খবর, এখানে কি হালনাগাদ তথ্য আসে আপনাকে পরবর্তীতে এখান থেকে জানিয়ে দিতে পারবো। এনএসিতে জেএসির নবম বৈঠক আজ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রায়ই প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেঁপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। খালেদ সাইফুল্লাহ রিপোর্ট। কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, চারপাশে আতঙ্কিত মানুষজন। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 2টি গ্রুপের মহড়ায় আতঙ্ক ছড়ায় নগরীতে। পরে আটক হয় গ্যাংয়ের প্রায় 20 সদস্য। শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহরে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দেখাতে প্রায়ই ফিল্মি স্টাইলে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। এদের দ্বারা বাড়ছে খুনের ঘটনাও। গ্যাং সদস্যদের মধ্যে ছিন্নমূল কিশোর ছাড়াও যুক্ত হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও। অপরাধ প্রবণতায় যোগ হচ্ছে সহজলভ্য মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন সামাজিক পরিবেশ। অন্যায় করলে যে রেহাই পাওয়া যায়, কোনো বিচার হয় না, যে একটা আমিত্ববোধ, এটা প্রদর্শনের একটা ক্ষেত্র হচ্ছে এই কিশোর গ্যাং। তারা যা ইচ্ছা তা করে, এটার কোনো বিচার হয় না দেশে। প্রশাসনের ভূমিকা আরও কঠোর হইতে হবে। আরও কঠোর যদি না হয়, এই কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা বন্ধ করতে পারবো না। তবে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও কিশোর গ্যাংয়ের পেছনের কারণ হিসেবে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। বলছেন
সাহিত্য সাংস্কৃতিক চর্চা ও খেলার মাঠ কমে যাওয়ায় কিশোর মনে নতুন কিছু দোলা দিচ্ছে, যা রাজনৈতিক প্রভাবশালীদের পেশি শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা কিশোর গ্যাংয়ের যে সদস্য তারা কারা আপনি খতিয়ে দেখুন, আরও গভীরে চলে যান, আরও ডিপে চলে যান, আপনি দেখুন তাদের কোনো না কোনো পলিটিক্যাল মাস্টার কিন্তু আছে, কোনো না কোনো পলিটিক্যাল প্যাট্রন কিন্তু আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে তো আপনার এই কিশোর গ্যাং বিকশিত হবেই। কিশোর গ্যাংয়ের যে ইস্যুটি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কালেকটিভ মেকানিজম প্রয়োজন। কালেকটিভ মেকানিজম যদি আমি বিনির্মাণ করতে চাই তাহলে সমস্ত শ্রেণী পেশার এবং সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে একটা আইডেন্টিক্যাল ফিলোসফিক্যাল প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তো আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারিনি। আমরা রাজনীতিবিদরা এখনও মনে করতেছি আমাদের রাজনীতি পেশি শক্তির উপর নির্ভরশীল, যার পেশি শক্তি যত বেশি সে রাজনীতিতে তত বেশি শক্তিশালী। এই কারণে মূলত রাজনীতিবিদরা তাদের শক্তির জানান দিতে রাজপথে যে কিশোর গ্যাং আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের অভিভাবকের ভূমিকা পালন করছে। রাজনীতিবিদরা যদি প্রশাসনের সাথে ঐক্যমতে না আসে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষে কিশোর গ্যাংকে নির্মূল করা সম্ভব হবে না। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া নিয়ে বিচলিত আইন শৃঙ্খলা বাহিনীও। নিয়মিত টহল ও গ্রেপ্তারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন কর্মকর্তারা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি শুধুমাত্র কিশোর অপরাধী না, তাদের পিছনে কারা আছে, পেট্রোনাইজার কারা, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখানে দেখবেন যে গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়ে কিন্তু গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে। এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেকা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আরও কিছু আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সামাজিক মাধ্যমে হিরোইজম দেখানোর মানসিকতা ও পারিবারিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজের সামনে থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের প্রায় 1000 ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে শহরের হাসপাতাল সড়ক থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। ওষুধের দোকান বন্ধে জনগণের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। তার আগে আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল 6টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় 1000-এর মতো ওষুধের দোকান বন্ধ হয়েছে। মূলত তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে যে বিক্রি রয়েছে, এখানে প্রায় 14টির মতো দোকান রয়েছে, যার সবকটি মালিকানা ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের। তবে সম্প্রতি এই মহিলা কলেজ কর্তৃপক্ষ এই দোকানগুলি উচ্ছেদ করে এখানে একটি আধুনিক ফটক এবং সীমানাপথ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছে, যার ফলে আসলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ বা প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকে এই কর্মসূচি তারা পালন করছেন। এবং এর ফলে কিন্তু এই যে আমরা যদি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু শতাধিকের মতো হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল যদি রোগী আছে বা রোগী সদস্য আছে তারা কিন্তু কষ্ট করছে, তারা কেউ কিন্তু আসলে এখন প্রয়োজনীয় যে ওষুধ সেটা কিন্তু তারা কিনতে পারছেন না। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পৌর কমিটির যিনি সভাপতি আছেন নুর আলমের সঙ্গে। তিনি বলছেন যে তারা দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে এখানে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করে আসছেন এবং তারা নিয়ম মানে সরকারি যে বৈধ যে নিয়ম আছে সেই নিয়মগুলি মেনে সকল কাগজপত্র সম্পাদন করে কিন্তু তারা এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে হঠাৎ করে আসলে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু মাত্র 1 সপ্তাহের একটি নোটিশ দেওয়া হয়েছে এই ফার্মেসি মালিকদেরকে, তারা যেন দ্রুত এখান থেকে দোকানগুলো সরিয়ে নেন। সেক্ষেত্রে আসলে তারা এখন এটি নিয়ে তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা বলছেন যে আসলে কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই কলেজের শিক্ষার্থী আছে তাদেরকে দিয়ে কিন্তু এই যে তারা সম্প্রতি আন্দোলনে তারা তাদেরকে নামিয়েছেন, তারা চেষ্টা করছেন যে উচিত করা হয়। তবে এই উচ্ছেদের ফলে আসলে এখন যদি এই যে তাদের যে কর্মসূচি যদি চলছে সেটি কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য থাকবে এবং তারা বলছেন যে যদি তাদের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন যদি বসে এটি আসলে একটি সুষ্ঠু সমাধান না দেওয়া হয় সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের এই যে সাধারণ মানুষগুলো কিন্তু বেশ কিছু দুর্ভোগ বা ভোগান্তিতে কিন্তু পড়বেন।
তো আমার কাছে এই ছিল এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে এই যে ফার্মেসির বন্ধ হবে সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। ময়মনসিংহে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর লক্ষণ পরিবর্তন হওয়ায় চিকিৎসা দিতেও বেগ পোহাচ্ছে চিকিৎসকরা। এছাড়া সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মিলছে এডিসের লার্ভা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, প্রতিদিনের সংখ্যা কতজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন? ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। প্রতিনিয়ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, একটা বাড়তি কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে এই ডেঙ্গু। আমরা দেখতে পেরেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই ডেঙ্গু ওয়ার্ডটিতে 25টি শয্যা রয়েছে, যেখানে প্রায় রোগী ভর্তি রয়েছে 85 জন, এবং এতই রোগীর চাপ যেখানে রোগীর চিকিৎসা দিতে একরকম হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে নার্সদের। এবং এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী যারা আসছেন তাদেরকে ডেঙ্গু রোগীকে বসে আসলে স্যালাইন দিতে হচ্ছে, এতই শয্যা সংকট এবং এত প্রচুর রুগী, যেখানে তিল ফেরানোর ঠাঁই নেই। মূলত যেটা বলছেন বিভিন্ন, আমরা যেটা আগে দেখেছি যে ঢাকা ফেরত রোগীর সংখ্যায় বেশি থাকতো, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ অঞ্চলের যে হটস্পটগুলো রয়েছে ডেঙ্গু, বিশেষ করে নতুন বাজার, বাউন্ডারি রোড এলাকা, ডিবি রোড, সেই সাথে শান্তিপাড়া, গোহাইলকান্দি সহ নগরীর আকুয়া, সেই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে প্রচণ্ড জ্বর, গা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যা সহ মাড়িতে রক্ত পড়া সহ বিভিন্ন লক্ষণ নিয়ে কিন্তু এখানে আসছেন। চিকিৎসকরা যেটা বলছেন যে মূলত এর আগে যেটা দেখা গেছে যে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যা কমতে থাকে, কিন্তু যেহেতু জলবায়ুর একটা বিরূপ পরিবর্তন হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, যার কারণে ডেঙ্গুর যে মশাগুলো রয়েছে সেই মশাগুলো কিন্তু তাদের ধরন এবং আক্রান্তের ধরনও কিন্তু বদলাচ্ছে। অনেক সময় জ্বর থাকছে না, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে রোগী শক্টে চলে যাচ্ছেন, রোগীর প্লাটলেট কমে যাচ্ছে, এবং শেষ মুহূর্তে যখন হাসপাতালে আনা হচ্ছে তখন কিন্তু রোগীকে আর অনেক ক্ষেত্রে বাঁচানো যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা দিতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। তাই চিকিৎসকরা বলছেন যে এই ধরনের জ্বর বা শরীর ব্যথা হলে দ্রুত যেন ডেঙ্গু পরীক্ষা করে এবং নিকটস্থ হাসপাতালে তারা চিকিৎসা নেয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রোগীর সংখ্যা, এবং ডাক্তাররাও চেষ্টা করছেন যে কিভাবে এই রোগীদের চাপ তারা সামলাতে পারেন, এবং যে চিকিৎসাপত্রগুলো বিশেষ করে নর্মাল স্যালাইন, খাওয়ার স্যালাইন এবং তরজাতীয় যে খাবারগুলো সেগুলো বেশি বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডটি রয়েছে, যে ওয়ার্ডটিতে সাধারণ রোগীরাও বলছিলেন এবং স্বজনরাও বলছিলেন যে এই ওয়ার্ডটিতে এত পরিমাণ রোগীর চাপ বেড়েছে, যার কারণে কিন্তু আসলে রোগীর চাপ সামলাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং সাধারণ রোগীর থেকে শুরু করে স্বজনরা বলছেন যে এই ওয়ার্ডের সংখ্যা বর্ধিত করা এবং বড় ওয়ার্ড যাতে করা যায়, যেহেতু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, ডেঙ্গু রোগীর সংখ্যা সব মিলিয়ে ময়মনসিংহে কিন্তু ডেঙ্গুর চাপ ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে এবং এটি একটি আতঙ্কেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ডেঙ্গুর শেষ খবর আমার কাছে। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। 47তম আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে এসে দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি, বাণিজ্য ঘাটতি মোকাবেলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে আছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এই 3টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 19% শুল্ক হার বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে মালয়েশিয়া ও থাইল্যান্ডের 2 দেশের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প। গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তা করতে মিশরের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক রেড ক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেখানে উদ্ধার অভিযান চালাতে পারে মিশর ও রেড ক্রস। এর আগে গাজায় ভারী যন্ত্রাংশ ও উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ জারি করে ইসরায়েল। সে নিষেধাজ্ঞা শিথিল না করলেও আপাতত মিশরের প্রতিনিধি ও রেড ক্রসকে উপত্যকায় মরদেহ উদ্ধার অভিযানের অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তারা। হামাসের হাতে জিম্মি ছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন 9,000-এরও বেশি
ফিলিস্তিনির মরদেহ। এদিকে রোববার সংবাদ সম্মেলনে গাজার মূল শহরের মেয়র অভিযোগ করেন, উপত্যকাটিতে পানি সরবরাহ সচল ও কূপ খননের জন্য 250 যানবাহন এবং 1000 টন সিমেন্ট প্রয়োজন হবে। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। সাভারের ড্যাফোডিল সিটি বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, সিটি ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ, 11টি গাড়িতে অগ্নিসংযোগ, আহত শতাধিক। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের সব বাইরে ঘুমাচ্ছিল, রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। তবে তাদের মেইন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। ফার্মগেটে মেট্রোতে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও যাচাইয়ে চলমান, ব্যয় কমাতে গিয়ে এমআরটি 1 ও 5 প্রকল্পে স্থবিরতা, গতি বাড়াতে জায়গার চিঠি। কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরের উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ খালাসে বাড়তি সময়ের জন্য ভোগান্তি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মের সময় 5 ঘণ্টা করার প্রতিশ্রুতি। নিউ ইয়র্কে গণসংবর্ধনায় দলের আমির, মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখা হবে। এবং কুমিল্লায় কিশোর গ্যাং দৌড়াতে অতিষ্ঠ নগরবাসী, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।